প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সামনে যে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আসবার মতো কিছু প্রশ্ন নিয়ে এবং সেই প্রশ্নগুলির উত্তরসহ বিস্তারিত আলোচনা করব আমরা আজকের ক্লাসে। তাই তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। এখান থেকে অনেক জিকে তোমরা জানতে পারবে এবং অনেক প্রশ্ন কমন পেতে পারো আজকের ক্লাস থেকে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর রচয়িতা চণ্ডীদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হবে সিকান্দার শাহ, যার সময় চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন। এরপর আছে হুসেন শাহ। হুসেন শাহ যিনি বাংলার আকবর নামে পরিচিত ছিলেন। চৈতন্য মহাপ্রভু এই হুসেন শাহের সমসাময়িক ছিলেন। মুর্শিদ কুলি খাঁ, যিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব, যার নামে মুর্শিদাবাদ শহরের নামকরণ করা হয়েছে, তিনি ঢাকা থেকে মুর্শিদাবাদে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। ইলিয়াস শাহ, বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে এখানে প্রশ্ন যদি আসে বৈষ্ণব পদাবলী কার লেখা, উত্তর চণ্ডীদাস। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহ। চৈতন্য মহাপ্রভু কার সমসাময়িক ছিলেন? হুসেন শাহ। পান্ডুয়ায় আদিনা মসজিদ কে তৈরি করেছিলেন? সিকান্দার শাহ। বাংলার প্রথম স্বাধীন নবাবকে? মুর্শিদ কুলি খাঁ, যার নামে মুর্শিদাবাদ শহরের নামকরণ করা হয়েছে। পরের প্রশ্ন, পতঞ্জলি একজন বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব, তিনি কার সমসাময়িক ছিলেন? উত্তর পুষ্যমিত্র। পুষ্যমিত্র শুঙ্গ, আমরা সকলে জানি মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ মৌর্য। সেই বৃহদ্রথ মৌর্যকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন পতঞ্জলি। ধননন্দ। ধননন্দ ছিলেন মগধের নন্দবংশের শেষ রাজা। তিনি খুব অত্যাচারী ছিলেন। আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন, তখন মগধের রাজা ছিলেন ধননন্দ। খ্রিস্টপূর্ব 324-এ চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে যুদ্ধে পরাজিত করে ও নিহত করে মগধের সিংহাসনে বসেন এবং মগধে মৌর্য বংশের সূচনা করেন। বিম্বিসার। বিম্বিসার ছিলেন মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তিনি, এবং তার উপাধি ছিল শ্রেণিক। বিন্দুসার। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং অশোকের পিতা, যিনি অজাতশত্রু উপাধি ধারণ করেছিলেন। পরের প্রশ্ন, কোন সুলতান হিন্দু ধর্মীয় নানা গ্রন্থ সংস্কৃত থেকে পার্সি ভাষায় অনুবাদ করার আদেশ দেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলক, যিনি সুলতানি যুগের আকবর নামে পরিচিত, যিনি যমুনা খাল খনন করেছিলেন এবং ভারতের ইতিহাসে প্রথম কর্মনিয়োগ দপ্তর বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ
তৈরি করেছিলেন ফিরোজ শাহ তুঘলক। আলাউদ্দিন খলজি, যিনি দিল্লির প্রথম সুলতান, দক্ষিণ ভারত জয় করেছিলেন, আলাই দরজা নির্মাণ করেছিলেন এবং প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি, এবং সেই সঙ্গে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন আলাউদ্দিন খলজি। ইলতুৎমিশ, ইলতুৎমিশ অর্থ সাম্রাজ্যের পালনকর্তা। ইনি ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা এবং দিল্লির প্রথম সুলতান, যিনি খলিফার অনুমোদন পেয়েছিলেন। মোহাম্মদ বিন তুগলক, যিনি ভারতবর্ষের ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত এবং তিনি তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন দেবগিরি। তাহলে এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। ইলতুৎমিশ শব্দের অর্থ কী? সাম্রাজ্যের পালনকর্তা। দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন পেয়েছিলেন? ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিলেন? কুতুবউদ্দিন আইবকের জামাতা। দিল্লির কোন সুলতান প্রথম বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন? আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত জয় করেছিলেন? আলাউদ্দিন খলজি। কে প্রথম বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, রেশন ব্যবস্থা চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, কোন প্রাণীতে অন্তর্নিষেক ঘটে না? এক্ষেত্রে সঠিক উত্তর হবে পাখি। পাখির ক্ষেত্রে অন্তর্নিষেক ঘটে না। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময় পিডব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট স্থাপন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডালহৌসি। লর্ড ডালহৌসির সময় ভারতবর্ষে অনেক কিছু ঘটেছিল বা হয়েছিল। অন্যতম হলো শর্ত বিলোপ নীতি। 1848 সালে তিনি শর্ত বিলোপ নীতি চালু করেন। ডালহৌসির সময় ভারতবর্ষে রেল ব্যবস্থা চালু হয়। 1853 সালের 16ই এপ্রিল মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতবর্ষে প্রথম রেল চলেছিল। 21 মাইল 34 কিলোমিটার রাস্তা, 400 জন যাত্রী নিয়ে 56 মিনিটে এই যাত্রা হয় এবং ভারতবর্ষে উডের ডিসপ্যাচ ডালহৌসির সময় হয়েছিল। ভারতবর্ষের টেলিগ্রাফ ব্যবস্থা ডালহৌসির সময় হয়েছিল। লর্ড বেন্টিং, লর্ড বেন্টিংকে আমরা মনে রাখব। লর্ড বেন্টিংয়ের সময় 1829 সালে ভারতবর্ষে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। রামমোহনের চেষ্টায় সপ্তদশ বিধি নামক এক আইন প্রণয়নের মাধ্যমে ভারতবর্ষ থেকে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং। কর্নওয়ালিস, কর্নওয়ালিসের সময় হয়েছিল অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা কর্নওয়ালিস হয়েছিল, ভুল হয়ে গেছে। কর্নওয়ালিসের সময় হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত, অধীনতামূলক মিত্রতা নীতি নয়। লর্ড কার্জন, লর্ড কার্জনের সময় বিখ্যাত যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। 1905 সালের 16ই অক্টোবর বড়লাট লর্ড কার্জন বাংলা প্রদেশকে দুটি ভাগে ভাগ করে বঙ্গভঙ্গ করেন। আর তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, পিডব্লিউডি কে চালু করেছিলেন? লর্ড ডালহৌসি। রেলপথ ডালহৌসি, উডের ডিসপ্যাচ ডালহৌসির সময়। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন, গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট সংবিধানের কোন সংশোধন আইন প্রণয়ন করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 24তম সংবিধান সংশোধন, যেটা 1971 সালে হয়েছিল। 1971 সাল মানে বাংলাদেশের স্বাধীনতার বছর। 24তম সংবিধান সংশোধনের মাধ্যমে গোলকনাথ মামলার রায়কে বাতিল করেছিল ভারতীয় পার্লামেন্ট। এই জন্য সংবিধান সংশোধন করা হয়েছিল। 42তম সংবিধান সংশোধন। 1976 সালে ভারতবর্ষ হয়েছিল 42তম সংবিধান সংশোধন, যেটা সংবিধানের ক্ষুদ্র সংস্করণও বলা হয়, কারণ এই সময় সবচেয়ে বেশি সংবিধান সংশোধন হয়েছিল। এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, যেটা 1976 সালে হয়েছিল।
এবং 1942 সালে 76তম সংবিধান সংশোধনের সময় ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনার সংশোধন করা হয়। সেখানে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র কথাগুলো ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত হয়, সমাজতন্ত্র কথাটা যুক্ত হয় 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে। 1978 হয়েছিল 44তম সংবিধান সংশোধন, যেখানে আগে মৌলিক অধিকার ছিল 7টি। এই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকারে রূপান্তর করা হয়। 61তম সংবিধান সংশোধন 1989 সালে। এই 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়। আগে সংবিধানের ভোটদানের বয়স ছিল সর্বনিম্ন বয়স 21 বছর। 1969 সালে 61তম সংবিধান 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। পরের প্রশ্ন, সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল? সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড ওয়েভেল, যার সময় ওয়েভেল পরিকল্পনাও হয়েছিল। লর্ড আরউইন যিনি আইন অমান্য আন্দোলনের সময় ভারতবর্ষের ভাইসরয় ছিলেন, এবং 1931 সালে লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে একটা চুক্তি হয়, যেটা গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত, এবং এই চুক্তিকে দিল্লি চুক্তিও বলা হয়। লর্ড লিনলিথগো, এই লিনলিথগোর সময় হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন। 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন হয়, তখন ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। মাউন্টব্যাটেন ভারতবর্ষের ইতিহাসে একটি স্মরণীয় নাম, কারণ মাউন্টব্যাটেনই ছিলেন শেষ ভাইসরয়। মাউন্টব্যাটেনের সময়ই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, এবং মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভাইসরয় প্রথা উঠে যাওয়ার পর আবার গভর্নর জেনারেল প্রথা চালু হয়, এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হন লর্ড মাউন্টব্যাটেন। এবং 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে পণ্ডিত জওহরলাল নেহেরু যখন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন, তখন তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এখন যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান, কিন্তু প্রথমবার তখন ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে কেউ ছিলেন না, সেই কারণে লর্ড মাউন্টব্যাটেন তৎকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম। তিনি জওহরলাল নেহরুকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে। আমরা পরের প্রশ্নে চলে আসব, অদ্বৈতবাদের প্রবর্তককে। প্রশ্ন, অদ্বৈতবাদের প্রবর্তককে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শঙ্করাচার্য। শঙ্করাচার্য যিনি ভারতবর্ষের 4 প্রান্তে 4টি মঠ নির্মাণ করেছিলেন। রামানন্দ ছিলেন একজন ভক্তিবাদী আন্দোলনকারী, এবং কবিরের গুরু ছিলেন এই রামানন্দ। চৈতন্যদেব, যার আসল নাম বিশ্বম্বর মিশ্র, যিনি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তার মায়ের নাম ছিলেন সচিমাতা এবং বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র। ইনিও একজন ভক্তিবাদী আন্দোলনের নেতা, ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ইনি বাংলার আকবর নামক খ্যাত হুসেন শাহের সমসাময়িক ছিলেন, এবং ইনি পুরীতে মারা যান। এবং কৃষ্ণদাস কবিরাজ ইনার সম্পর্কে একটি বই লিখেছিলেন, তার নাম চৈতন্য চরিতামৃত। কবির, যার জন্ম পরিচয় নিয়ে
অনেক দ্বন্দ্ব আছে, সঠিক জন্ম পরিচয় জানা যায় না। এক মুসলিম জোলা তাকে মানুষ করেছিলেন, যিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা বলে গেছেন। ইনি সহজ সরল ভাষায় উপদেশ দিতেন। ইনি হিন্দিতে যে বাণী প্রচার করেছিলেন সেইগুলি দোহা নামে পরিচিত বা কবিরের দোহা। ইনার গুরু ছিলেন রামানন্দ। তাহলে প্রশ্ন আসতে পারে, ভারতবর্ষের চার প্রান্তে চারটি মঠ কে নির্মাণ করেছিলেন? উত্তর হবে শঙ্করাচার্য। অদ্বৈতবাদের প্রবর্তককে শঙ্করাচার্য। চৈতন্যদেবের আসল নাম কি? বিশ্বম্বর মিশ্র। পরের প্রশ্ন, জৈন জননের একক কি? জৈন জননের একক হল গ্যামেট। গ্যামেট জৈন জননের একক। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, গমনে অক্ষম একটি প্রাণীর উদাহরণ হলো, নিচে চারটি প্রাণীর নাম দেওয়া আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্পঞ্জ। স্পঞ্জ প্রাণী হলেও সে গমনে অক্ষম, বাকি প্রাণীরা গমনে সক্ষম। আমরা পরের প্রশ্নে চলে আসছি। আনহ্যাপি ইন্ডিয়া একটি বিখ্যাত বই, পরাধীন ভারতের। এই বইটির লেখককে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লালা লাজপত রায়। লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া নামক বইটির লেখক। লালা লাজপত রায় লালবাল পাল খ্যাত। লাল হলেন লালা লাজপত রায়, যিনি 1928 সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন এবং লাহোরে তিনি এই সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হয় বাংলার মুকুটহীন রাজা, ইংরেজরা বলতো স্যারেন্ডার নট, যিনি 1876 সালে ভারত সভা তৈরি করেন, যেটি পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশে যায়। ইনি কলকাতায় রিপন কলেজ নামক একটি কলেজ তৈরি করেছিলেন, যেটি বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত, এবং বেঙ্গলি পত্রিকা সম্পাদনা করতেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার লেখা বিখ্যাত বই এ নেশন ইন মেকিং। মৌলানা আবুল কালাম আজাদ, ইনি ছিলেন জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 11ই নভেম্বর এনার জন্মদিনে ভারতবর্ষে শিক্ষা দিবস হিসাবে পালিত হয়। দাদাভাই নৌরোজি, যিনি ভারতের ইতিহাসে বৃদ্ধ পিতামহ নামে পরিচিত, ইনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন এবং জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। 1886 সালে কলকাতা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন এবং তার লেখা বিখ্যাত বই প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সম্পদের বহির্নির্গমন তত্ত্বের জনক ইনি। ইনি প্রথম ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করেছিলেন। আমরা পরের প্রশ্ন চলে আসব। ভয়েস অফ ইন্ডিয়া। ভয়েস অফ ইন্ডিয়া একটি বিখ্যাত সংবাদপত্র, পরাধীন ভারতের। এই পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি সম্পর্কে একটু আগেই আমরা বিস্তারিত বললাম, যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন এবং প্রথম ভারতীয় যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। দাদাভাই নৌরোজি জাতীয় আয় পরিমাপ করেছিলেন, সম্পদের বহির্নির্গমন তত্ত্বের জনক, প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সাধারণ সম্পাদক, দ্বিতীয় সভাপতি দাদাভাই নৌরোজি, যিনি বৃদ্ধ পিতামহ বা গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত ভারতবর্ষের ইতিহাসে। মহাত্মা গান্ধী, যিনি জাতির জনক, ভারতবর্ষের টাকায় যার ছবি দেখতে পাওয়া যায়, ইনি একটি ইনি অনেকগুলি পত্রিকা সম্পাদনা করেছিলেন, যেমন হরিজন এবং ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটা পত্রিকা। তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন এই পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা একটু আগে বলেছিলাম। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
সম্পাদিত বিখ্যাত পত্রিকা হলো বেঙ্গলি। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচয় দেওয়া হয়। বাল গঙ্গাধর তিলক, যাকে বলা হয় ভারতের রাজনীতিতে অস্থিরতার জনক, ভ্যালেন্টাইন চিরল তাকে এই অস্থিরতার জনক উপাধিটা দিয়েছিলেন, তিনিও পত্রিকা সম্পাদনা করতেন। কেশরী ও মারাঠা এই দুটি পত্রিকা সম্পাদনা করতেন বাল গঙ্গাধর তিলক। মহাত্মা গান্ধী, তাকে বলা হয় জাতির জনক, তাকে এই জাতির জনক নামটা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বার্লিন থেকে একটা বেতার ভাষণে। আর মহাত্মা নামটা দিয়েছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পরের প্রশ্নে আসছি। নিচের যে চারটে নাম দেওয়া আছে, এই চারজন ব্যক্তির মধ্যে কে নরমপন্থী ছিলেন না, অর্থাৎ চরমপন্থী ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিপিনচন্দ্র পাল। আমরা একটু আগে বিপিনচন্দ্র পাল সম্পর্কে বলেছিলাম, যিনি আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক এবং সাইমন কমিশন 1928 সালে যখন ভারতবর্ষে এসেছিল তখন ইনি তার বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন এবং লাহোরে পুলিশের হাতে তিনি ভীষণভাবে মার খান এবং সেখান থেকে তিনি অসুস্থ হন এবং কিছুদিন পরেই তার মৃত্যু হয়। গোপালকৃষ্ণ গোখলে, ইনি একজন নরমপন্থী নেতা ছিলেন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। গোপালকৃষ্ণ গোখলের আহ্বানেই মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে আসেন এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। গোপালকৃষ্ণ গোখলের সেই বিখ্যাত উক্তি, হট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমারো, অর্থাৎ বাংলা আজ যা ভাবে বাকি ভারতবর্ষ আগামীকাল সেটা ভাববে। ফিরোজ শাহ মেহতা, ইনি ছিলেন একজন নরমপন্থী নেতা, এনাকে বলা হয় মুম্বাই কর্পোরেশনের জনক। ইনি কংগ্রেসের একজন প্রতিষ্ঠাতা সদস্য, প্রথম থেকে ইনি কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং 1890 সালে কলকাতা অধিবেশনে ইনি কংগ্রেসের সভাপতি হন। সুরেন্দ্রনাথ সম্পর্কে আমরা একটু আগেই বলেছি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি ছিলেন একজন নরমপন্থী নেতা। ইনি 1876 সালে কলকাতায় তৈরি করেছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। 1886 সালে কলকাতায় যখন জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে, সেই অধিবেশনে এনার ভারত সভাকে জাতীয় কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দেন এবং 1886 সালের সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন হলো, কার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ কোন শাসকের সময় হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হবে দ্বিতীয় মহীপাল। দ্বিতীয় মহীপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহের নেতা ছিল দিব্য, এবং দ্বিতীয় মহীপালের সময় এই বিদ্রোহ হয়েছিল। শশাঙ্ক, যিনি ছিলেন প্রথম বাঙালি সার্বভৌম রাজা, 590 খ্রিস্টাব্দে শশাঙ্ক সিংহাসনে বসেন এবং শশাঙ্ক যেদিন সিংহাসনে বসেন, আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই জানি না, শশাঙ্ক যেদিন 590 সালে যেদিন সিংহাসনে বসেছিলেন সেদিন থেকেই বাংলা ক্যালেন্ডারের সূচনা হয়। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বা কানসোনা। গোপাল, আমরা সকলেই জানি শশাঙ্কের রাজত্বের পর বাংলায় চলেছিল এক চরম অরাজকতা। বড় রাজারা ছোট রাজাদের গ্রাস করে নিত, যেটাকে বলা হতো মাৎসন্যায়। বড় মাছ যেমন ছোট মাছদের খেয়ে নেয়, এই মাৎসন্যায় প্রথা দূর করেছিল গোপাল। মাৎসন্যায় এই প্রথা যখন বাংলায় খুব চরমভাবে গ্রাস করে নিয়েছিল, তখন বাংলার সামন্তরা সকলে মিলে গোপালকে সিংহাসনে বসেছিল। গোপাল ছিল বাংলার প্রথম নির্বাচিত রাজা। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন হলো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে
হাইগেন্স হাইগেন্স ছিলেন আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা। নিউটন, আমরা সকলেই জানি স্যার আইজাক নিউটন, যিনি মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেছিলেন। তিনি একবার আপেল গাছের নিচে বসেছিলেন এবং আপেলটা, তার পাশে একটা আপেল পড়ে এবং সেই আপেলটা দেখে তার ভাবে আপেলটা নিচেই না পড়লো কেন, আকাশে না উড়ে গিয়ে। এই ভাবনা থেকে তিনি আবিষ্কার করেছিলেন মধ্যাকর্ষণ শক্তি। রন্টজেন, একজন বিশ্ববিখ্যাত পদার্থবিদ রন্টজেন, যিনি এক্স রে আবিষ্কার করেছিলেন এবং এই এক্স রে আবিষ্কার করার জন্য 1901 সালে পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনিই ছিলেন পদার্থবিদ্যায় প্রথম নোবেলজয়ী বিজ্ঞানী। গ্যালিলিওকে আমরা সকলেই চিনি। গ্যালিলিও যিনি দূরবীন আবিষ্কার করেছিলেন, আর অনেক কিছু আবিষ্কার করেছিলেন তিনি। আমরা পরের প্রশ্নে আসছি, যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে বা সাগরে যায় তখন কি হয়? এ প্রশ্নের সঠিক উত্তর হবে জাহাজটা একটু সামান্য ভেসে ওঠে, কারণ নদীর জলের থেকে সমুদ্রের জলের লবণের জন্যে ঘনত্ব বেশি। এই কারণে সমুদ্রের জল জাহাজটা একটু সামান্য ভেসে ওঠে। এখানে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী এই কাজটি হয়। আমরা পরের প্রশ্নে আসছি, চোখের জল অর্থাৎ অশ্রুতে কোন উৎসেচক থাকে? চোখের জলে কোন উৎসেচক থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লাইসোজোম। লাইসোজোম থাকে চোখের জলে। চোখের জলে যে উৎসেচকটি থাকে তার নাম হচ্ছে লাইসোজোম। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো, নেহেরু রোজগার যোজনা এটা কী উদ্দেশ্যে গৃহীত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শহর অঞ্চলের দারিদ্র্য দূরীকরণ। 1989 সালে রাজীব গান্ধী এই যোজনা চালু করেন। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো, গ্রানাইট ও নিচশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কি তৈরি হয়? অর্থাৎ গ্রানাইট আর নিচশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কি তৈরি হয়? আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে লাল মাটি। লাল মাটি বা ল্যাটেরাইট, আরেক নাম ল্যাটেরাইট মাটি। বালি, বালি আমাদের অত্যন্ত পরিচিত একটা মাটি, যেটি মরুভূমিতেই বেশি দেখা যায় এবং সমস্ত কাজ কিন্তু বালি দিয়েই তৈরি হয়। রেগুর, যেটা হচ্ছে, যার আরেক নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার, আরেক নাম হচ্ছে রেগুর, যেটি কার্পাস ও তুলা চাষের জন্যে খুবই উপযোগী। ভুর, ভুর হচ্ছে গঙ্গা নদীর উপত্যকা ও সমভূমি অঞ্চলের একদম গুঁড়ো একটা মাটি, অতি সূক্ষ্ম একটা মাটি হচ্ছে ভুর। এ প্রশ্ন আসতে পারে, কাজ কী দিয়ে তৈরি? বালি দিয়ে। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর। ভুর মাটি কি? এটা গঙ্গার উপত্যকা অঞ্চলের মাটি। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কেমন জিকে চাই, কোন বিষয়ের উপর আলোচনা করলে তোমাদের উপকার হবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যেভাবে ডিমান্ড করবে আমি সেভাবেই পরবর্তী ভিডিওগুলি তৈরি করব। আজ এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো একটু লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটাগুলো কেমন হয়েছে। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।